আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এইটা আজকের যেই দিনে বসে আপনাদের সাথে সরাসরি কথা বলছি, এটা আমাদের জন্য অনেক আহ, সফলতার একটা দিন, কিন্তু সার্বিকভাবে এই জাতি হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায়ে আমরা প্রবেশ করলাম। যে দেশের একটা বিশেষ আদালতের মাধ্যমে রাষ্ট্রের যাদের হাতে এই দেশের নিরাপত্তা নিয়োজিত তাদের 28 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এবং ধারণা করা হচ্ছে এই সংখ্যা 100 ছাড়িয়ে যাবে, যারা কিনা বিভিন্ন সময় গুম খুন, জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যার সাথে সম্পৃক্ত হয়ে অভিযুক্ত হয়েছেন। এ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা দীর্ঘদিন ধরেই আমাদের এখানে যারা আলোচক দেখছেন তারা তো আছেনই। ডক্টর কনক সারোয়ার ভাই, তিনি তার অনলাইন প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে এটা নিয়ে যুদ্ধ করছেন। আমি যদিও মাঝখানে একটু চুপি হতাশই হয়ে গিয়েছিলাম বলা চলে। তো সেই ফলাফলটা আমরা দেখেছি, এবং আমার সামনে আজকে যাদেরকে দেখছেন আমার সাথে, তারা সবাই এই যুদ্ধে অংশ নিয়েছিল। তাদের সবারই কোনো না কোনো জায়গা থেকে এখানে ভূমিকা ছিল। তো আমরা আজকের অনুষ্ঠানে আসলে সেনাবাহিনীকে নিয়ে আমরা নানান ধরনের কথাবার্তা বলেছি, কিন্তু আগে থেকেই বলিনি আমরা সেনাবাহিনীর বিপক্ষে না। সবসময় যত সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করেছি, এন্ড অফ দা আমাদের টক শো বলেন আর যে কোনো জায়গায় বলেন, সবখানে কিন্তু আমরা একটা কথা বলেছি যে এই সেনাবাহিনীকে ঠিক হইতে হবে, তাদের হাতেই এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হতে হবে। যে কারণে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সেই কথাটাই বলবো। আজকে কোনো সমালোচনা না, আজকে সেনাবাহিনীকে বলবো যে আপনাদের হাতে সুযোগ এসেছে। আপনারা দীর্ঘদিন ধরে, এই গত দুদিন আগের কথাও যদি বলি, ঘাট তেরাও করেছেন যে আপনারা বিশাল কিছু, আপনারা আপনাদের এদেরকে আটক হতে দেবেন না, আপনারা তাদের বাঁচিয়ে রাখবেন। এখনো ষড়যন্ত্র চলমান। আমি আজকে এই লাইভে ঢোকার আগেও শুনছিলাম যে ওয়াকার তার কিছু জেনারেলদেরকে নিয়ে নানান বৈঠক টৈঠক করেছেন। তো সেই ষড়যন্ত্র এখনো চলমান আছে, কিন্তু আমি মনে করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আর ঘোলাটে হতে না দিয়ে আপনারা জনগণের কাছে আসবেন এবং এই দেশের স্বাধীনতার জন্য কাজ করবেন। কোনো দল বা বিশেষ শক্তির হয়ে আপনারা কাজ করবেন না। আমরা সেনাবাহিনীর আর কোনো সদস্যের নতুন করে কোনো অপরাধে জড়িয়ে হাত করা দেখতে চাই না। যারা অপরাধী আছে তাদেরকে খুব ভালোই ভালোই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। এটা নিয়ে কোনো ধরনের নয়ছয় করার, কোনো নাটক করার চেষ্টা করবেন না। সেই নাটক করলে কি হয় সেটা আপনারা দেখেছেন। আমরা এই ঘটনার সাথে যারা আছে তাদের মধ্যে সবচাইতে বেশি থেকে কাজ করেছেন, একেবারেই কাছাকাছি থেকে কাজ করেছেন। আমি সবার আগে যদি বলি, আমাদের কর্নেল হাসিনুর কর্নেল হাসিনুর ভাই আমার অনেক পরিশ্রম করেছেন, অনেক ঝুঁকি আপনার উপর দিয়ে গিয়েছে। আমাদের সাথে আছেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসের, তিনার উপর দিয়ে অনেক ঝড় গিয়েছেন, অনেক প্রোপাগান্ডা তাকে নিয়ে ছড়ানো হয়েছে। মেজর সুমন ভাইয়েরও বিশেষ কিছু ঘটনা আছে, সেগুলো সুমন ভাই হয়তো একদিন আপনাদের সামনে জানাবে। শাহনাজ আপু, আপনিও আতঙ্কে ছিলেন কখন কি হয়, যেভাবে ধরপাকড় হচ্ছিল আপনাদের ভেতরে ভেতরে। তো এইসব বিষয়গুলো নিয়ে যে যার যার জায়গা থেকে কথা বলবে। আমি শুরুতেই কর্নেল হাসিনুর আপনার কাছে যাচ্ছি স্যার। আপনি বলবেন যে এই যে প্রেক্ষাপটটা তৈরি হলো, দীর্ঘদিন ধরেই আপনারা তদন্তের সাথে আছেন, এই 28 জনের বাইরে আর কারা কারা আসতে পারে, বা অভিযোগগুলো কি ছিল তাদের বিরুদ্ধে? আনমিউট করে নিন হাসিনুর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে যদিও যে অনুষ্ঠানে আমরা কথা বলতেছি এটা খুব লজ্জার। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। তবে আমি মনে করি সবাইকে এই বলে আশ্বস্ত করতে চাই, ব্যক্তির দায় কেউ নেবে না। তারা যে অপরাধ করছে তার সেই দণ্ড তাকে পেতে হবে। তবে একটা মানুষের সহানুভূতি থাকতো, একটা মানুষের একটা আস্থা জায়গায় থাকতো যদি সেনাবাহিনী প্রথম থেকে এটা স্বীকার করে নিত যে তারা ভুল করছে। কেউ স্বীকার করে নাই। খোদ ডিজিএফআইয়ের ভিতরে ছিল আয়নাঘর। কোনোদিন তার অপরাধ বোধ, ইভেন কোনো তারা মানে স্বতঃস্ফূর্তভাবে যে কপারেট করে সেটা করেন, যার জন্য তো পক্ষ লাগতেছে। এখানে ভুলে যাওয়া যাবে না, আমাদের জেনারেল হারুন বীর প্রতীক ছিলেন, উনি কিন্তু জেলে গিয়েছিলেন। তো এটা নতুন কিছু না। জেনারেল লতিফ ডিজিএফআই ছিলেন, ওনাকে পুলিশে নিয়ে নানা রকম থেরাপি দেওয়া হয়েছে। সুতরাং অন্যায় করলে কেউ রেহাই পায় না। আমরা দীর্ঘ 15 বছর এটা ভুলে গেছি। আবার আমাদের এত খেসারত দিয়ে এটাকে আমাদেরকে এটা করতে হচ্ছে, বড় লজ্জার। তবে আজকে যারা আনা হয়েছে এটা অনেকটা আমি মনে করি বাধ্য হয়ে, এদেরকে সবাইকে ডাকা হয়েছে।
কেউ কথা স্বীকার করে নাই। এটা স্বাভাবিক। আমি চেয়েছিলাম, বলেছিলাম যে আমাদের সেনাবাহিনী অফিসাররা এই সিনিয়র অফিসারদেরকে কথা বলে, ইভেন সেনাপ্রধানের কোর্সমেট মানে জাবেরের নাম আমি প্রপোজ করছিলাম, নাওরেদের নাম প্রপোজ করেছিলাম, তোমরা ফাইন্ড আউট করে দাও যেন অন্যান্য অফিসার বিব্রত বোধ না করে। যারা ইন্টারোগেশন করতেছেন তারা জুনিয়র, বয়সে জুনিয়র, সুতরাং একটু বিব্রতকর অবস্থা হইতে পারে, বাট শোনেন নাই। ওনারা নিজেরা বিচার করবেন। এই হ্যাডম, এই ইগোস্টিকের জন্য আজকে এই অবস্থা। এর জন্য দায় বা সম্পূর্ণ সেনাপ্রধানের। সেনাপ্রধানের গোয়ার্তুমের জন্য আজকে অফিসারদের এই অবস্থা। এখন হলো কি, একটা লোক যে অপারেশন করে ধরছে, টর্চার করছে, তার গুরুত্ব একরকম, আর একটা লোক পূর্বে থেকে সে ক্যারি ফরওয়ার্ড করতেছে, তার গুরুত্ব একরকম। অপরাধী, বাট অপরাধের মধ্যে পার্থক্য আছে। মৃত্যুদণ্ড হয় বা 1 বছর থেকে মৃত্যুদণ্ড হয়, যে কোনো দণ্ড দিতে পারে বিচারক, কিন্তু কেউ কোঅপারেট করে নাই। আর যার ফলশ্রুতিতে মোটামুটি যার দায়িত্বে ছিলেন সেইভাবে আনা হয়েছে। অনেকের হয়তো ধারণা আছে যে কবে থেকে শুরু হয়েছে। যেমন আমার প্রথম গুম হচ্ছে 11 সালে, 9 সাল থেকে শুরু করার কথা, কিন্তু এটা তা করা হয় নাই। নেহাত বাধ্য হয়ে আইসিটি যে 16 সাল থেকে, অর্থাৎ ডিজিএফআইটা ধরা হয়েছে এইভাবে, আজমি স্যার থেকে শুরু করে 5ই আগস্ট, এখানে কারা ডিজি ছিলেন, কারা সিটিআইবি ছিলেন, তাদেরকে আনা হয়েছে। আজমি স্যারেরটা এটা ডিজিএফআই। আর ওইখানে হলো গিয়ে আরমান ভাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত কারা ছিলেন, এডিজি র্যাব অ্যাজ ওয়েল এজ ডাইরেক্টর ইন্টেলিজেন্স, এই সব মিলে এটা। এর বাইরে আছে ডিজি র্যাব এবং আছে আমাদের ডিজি ডিজিএফআই। এখন কথা হলো, এই অপকর্মগুলো করছে ডিজি ডিজিএফআই। এই 5 জন ডিজি ডিজিএফআই এই কাজগুলি করছেন। সেনাপ্রধান এদেরকে, আমি বলবো, সুযোগ দিচ্ছেন পলায় যাওয়ার জন্য, ওনারাই তো করছেন। এখন তাদের আদেশ পালন করতে দেয়া এই ডাইরেক্টরগুলি সরাসরি আদেশ পান নাই শেখ হাসিনা থেকে অথবা তারেক সিদ্দিকী থেকে, পেয়েছেন ডিজিএফআই আদেশের মাধ্যমে, অথবা ওই যে যারা প্রধান তাদের থেকে। আলটিমেটলি এরা এখন কট এবং ওইগুলিকে সুন্দর নিরাপদে চলে গেছে। এই দায়িত্ব সেনাপ্রধানের। আজকে অনেক কিছু হয়েছে ক্যান্টনমেন্টে, উচ্চবাক্য, পরে তারা বুঝতে পারছেন যে ভুল হয়ে গেছে, কিছু করার নাই। সবাই, কেউ আইনের বাইরে না, প্রেসিডেন্ট আইনের বাইরে না। আমি তো বললাম, জেনারেল লতিফ বিশাল লোক, অভিনীরুকে অস্ত্র দিয়েছিলেন, আপনারা যে মনে করেন এরশাদের সময়, তাকেও যেতে হয়েছে জেলে। জেনারেল হারুন এই আওয়ামী লীগের সরকার আমলে, ওনাকেও জেলে যেতে হয়েছে 71-20। সুতরাং কেউ আইনের ঊর্ধ্বে না। আমরা দীর্ঘ 15 বছর ভুলে গেছিলাম অনেক কিছুই। তারপরে বলবো, এই তদন্তে এখন কেউ মুখ খুলতেছে না। এখন এদেরকে হ্যান্ডকাপ লাগানো এবং জেলে না নিলে এরা কেউ কথা বলবেন না। এখন কথা নেওয়ার পরে এনারা কথা বলবেন। তা আমি মনে করি তারা কোঅপারেট করুক, সত্যিকারের দোষী লোক, সত্যি লোকটা কে দোষী সেটা দেশবাসী জানতে চায়।